বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড আবার বেশ আলোচনায় আসলো। আমরা জানি খুব দ্রুত সময়ের মধ্যেই হাইকোর্টের রায় হয়ে যাবে। দীর্ঘদিন আমাদের খুব আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই মামলাটা, কিন্তু ঠিক রায় কি হবে, কেমন হবে, তার চাইতে দুটোই শুনি আমরা সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা দেখলাম। এর মধ্যে একটা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি পালিয়ে গেছে যখন বাংলাদেশে সেই অর্থে কোনো সরকার ছিল না, আমরা হঠাৎ করে এতদিন পরে জানতে পারলাম। আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে বিখ্যাত আইনজীবী জনাব শিশির মনির, বুয়েটের যেই আবরার হত্যার অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইনজীবী, এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত জনাব মনির নিজকে এই মামলা থেকে প্রত্যাহারও করেছেন। এটা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এথিক্যাল ডিবেট তৈরি করেছে এবং সেটা নিয়ে আমার একটু কথা বলা দরকার বলে মনে করি। আলোচনা শুরুতে আমরা একটু মাথায় রাখবো জনাব শিশির মনিরও একজন, এখন যেভাবে আমরা আলোচনা করছি, একজন এক্স শিবির। তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে আমি যদ্দূর জানি, আমি নিশ্চিত নই তিনি জামায়াতের রাজনীতির সাথে আর জড়িত নন, কিন্তু তিনি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যান, তাদের সাথে কথা বলেন। সুতরাং তার ওই শিবিরের যে ইনভলভমেন্ট, তার যে থাকা, সেটার এক ধরনের কন্টিনিউয়েশন আছে, কারণ আমি দেখলাম কিছু কিছু প্রোগ্রামে তিনি বক্তৃতা করছেন। জনাব শিশির মনির সম্পর্কে গতকালই একটা স্টেটাস দিয়েছিলেন আবরার ফাহাদের ভাই জনাব আবরার ফাইয়াজ। এর আগে ইনফ্যাক্ট শিশির মনিরকে নিয়ে প্রচুর তথ্য যখন আসতে শুরু করে, তার রিয়াকশানে তিনি এই স্টেটাস দিয়েছিলেন। আমরা জানতে পারি যে রানা প্লাজার যে সোহেল আছে, তার আইনজীবী জনাব শিশির মনির, বুয়েটের এদের এইরকম তথ্য আমাদের সামনে এসছে। এবং সমালোচিত বেশ কিছু জায়গা, যেমন মেডিকেল টেকনোলজিতে কি যেন একটা ট্রেনিং করে ম্যাথস বলে, তারা ডাক্তার লিখতে চায়, সেই মামলারও ম্যাথসদের পক্ষে জনাব শিশির মনির, এরকম একটা দেখলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের গ্রুপে স্টেটাস আছে। তারা সবাই এটাকে নেগেটিভলি নিচ্ছে। তবে একজন আইনজীবী যে কোনো পক্ষ নিতে পারেন, আমরা শুরুতেই এটা ধরে রেখে বাকি আলোচনায় যাব। জনাব আবরার ফাইয়াজ বলছেন, দুঃখজনকভাবে দেখলাম এই সুযোগে যে মানে ওই সেই আইনজীবীর কথা বলা হচ্ছে, এই সুযোগে সেই 7 আসামির পক্ষে উক্ত আইনজীবী লড়ছেন, তাদেরকেই রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে। আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বোঝাচ্ছেন যে সেই 7 জনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে। কয়েকটা কথা উনি বলছেন। এক, আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে, এটা পুরো উল্টা। শেষ মুহূর্তে সাজা কমানোর জন্য স্বয়ং আইনমন্ত্রী চেষ্টা করেছেন। আইনমন্ত্রীর মানে যেখানে বলছে যে ছাত্রলীগ আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেল, বিচারক সেটা করেননি। যেই 7 জনের পক্ষে উনি, এবার তাদের কথা যারা আবরার ফাইয়াজ বলছেন, আবরার ফাহাদের ছোট ভাই মেহেদী হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, যে সরাসরি লাশ গুমা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মেহেদী হাসান রবিন আবরার ফাহাদকে টার্গেটের মূল হোতা। 3 অক্টোবর মিটিংয়ের নির্দেশ দিয়ে আবরার ফাহাদকে গেস্ট রুমে আনতে ভাইয়ার রুমমেট মিজান ও রবিনই জানায় যে ভাইয়াকে শিবির মনে হয় তার। অমিত সাহা, এরকম প্রত্যেকের নাম আছে এবং উনি ব্যাখ্যা করেছেন যে এটা খুব সরাসরি জড়িত আবরারের হত্যাকাণ্ডের সাথে যারা, তাদের সাথেই জনাব তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন জনাব শিশির মনির। তিনি খুব রাইটলি ব্যবহার করছেন, সেটা হচ্ছে যে কোনো নির্দোষ শাস্তি পাক সেটা তিনি চান না, এটা ন্যায় বিচার হোক সেটাও চায়। তারপর তিনি বলছেন, কিন্তু এই যে একজন আইনজীবীও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা হলো, এর দায় কে নেবে, কারা নেবে? এরপরের কথাটা খুবই ইম্পর্টেন্ট। একজন আইনজীবী তার পছন্দ মতো যে কোনো মামলা নিতেই পারে, এখানে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে মামলা নিয়েছে, সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ, এটা কিসের আলাপ ভাই? উনি আদালত অনেক চেষ্টা করেও যে ক্ষতিটা করতে পারেননি, সেটা আমাদের, উনি যাদের মামলা নিয়েছেন তাদের অতটা দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে। এরপর অনেক কথাবার্তা, ফেসবুকে প্রচুর ডিবেট। এরপর যেটা হয়েছে, জনাব শিশির মনির ঘোষণা করেছেন তিনি আসলে এই মামলায় আর লড়ছেন না। তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি ক্লিয়ারলি কি বলছেন সেটা একটু পড়ি। উনি বলছেন, হাইকোর্ট শহীদ আবরার ফাহাদের মামলার শুনানি শেষ, হাইকোর্টে শেষ, রায়ের জন্য অপেক্ষমান। বিস্তারিত ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না। আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। বিষয়টি নিয়ে শহীদ আবরার পরিবারের সঙ্গে আমি কথা বলবো, আশা করি বিষয়টি সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন। আবরার ফাইয়াজ যা বলছেন আমরাও তাই মনে করি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধী, ধরুন শেখ হাসিনাকে বিচারের জন্য আনা হলো, শেখ হাসিনার পক্ষেও আইনজীবী দাঁড়াবেন এবং সেই আইনজীবীর প্রতি আমরা কোনো রকম কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসলে রাখবো না।
এটা তার অধিকার এবং যে কোনো একজন তার পক্ষে দাঁড়াতে পারে, এবং এর মধ্যে ইললিগাল কিছু নেই, এটা ভেরি মাচ লিগাল। কিন্তু এখানে সম্ভবত একটা প্রশ্ন আসে আমাদের সামনে, এটা এথিক্যাল কিনা। বিশেষ করে জনাব শিশির মনির যখন এই মামলায় দাঁড়িয়েছেন, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে, এবং এখনও শিবিরের একটা অংশ দাবি করে আবরার ফাহাদ শিবিরই করতেন। হতেই পারে, এবং সময়কার বুয়েটে শিবির পরিচয় দিয়ে তো আর থাকা সম্ভব ছিল না, এবং শিবির করা কোনো অপরাধ না। বাংলাদেশে নিয়মতান্ত্রিক যে রাজনীতি আছে, সাংবিধানিক যে রাজনীতি আছে, সেই রাজনীতি সংবিধান মেনে আইনের চৌহদ্দির মধ্যে যারা সংগঠন করতে চান প্রত্যেকের সে রাইট আছে। সুতরাং আমরা তখনও এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি যে শিবির ট্যাগ দিয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, কাউকে সামান্য মারধরও করা যাবে না, বরং তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা কথা বলেছি। আমি এখনও ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে যখন কেউ কেউ শিবিরের রাজনীতি বাধা দেওয়ার চেষ্টা করেন সেটার বিরুদ্ধে কথা বলি। কিন্তু জনাব শিশির মনির যখন সাধারণ সম্পাদক ছিলেন শিবিরের, এবং এখনও তার সাথে যোগাযোগ আছে, তখন এই রকম বিভৎস ঘৃণিত অপরাধীদের পক্ষে দাঁড়ানো কতটা নৈতিক, এই আলাপটা এসছে। কারণ আমি যদি লয়ার হতাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই মামলায় আসামিদের পক্ষে দাঁড়াতাম না, আমাকে ডাকা হলেও। কিন্তু একজন আইনজীবী সেই সিদ্ধান্ত নিতে পারেন, এবং ওনার কারো যখন আইন পেশা একটা পেশা হয়ে থাকে, তখন আসলে এই ধরনের টাফ মামলাগুলো হতেই পারে। আমি নিশ্চিত নই, যেগুলোতে অনেক ভালো ফি পাওয়া যেতে পারে। একজন লয়ার বৈধভাবে যত বেশি উপার্জন করা যায় তিনি সেটা করতেই পারেন। রানা প্লাজার সোহেলও অনেক পে করতে পারে, সুতরাং হতেই পারে। এবং সবাই আমরা একইভাবে এথিক্সকে দেখব না। আমরা জাস্ট একটা সমাজ যে লিগাল আলোচনা যেটা আছে, আমি ইললিগাল কিছু করছি না, সেটাই সর্বোচ্চ প্রায়োরিটি। এথিক্সের আলোচনা হবে, এবং এথিক্সের আলোচনা শেষ করা কঠিন, কারণ এথিক্সটা আসলে খুব সাবজেক্টিভ হয়, বিভিন্নভাবে এথিক্স নির্ধারিত হয়।